সর্বস্তরের সহযোদ্ধাবৃন্দ, ধন্যবাদ। প্রশ্ন বুঝতে পারছি। হ্যাঁ, বুঝছি। আসলে এই যে তিস্তা মহাবত আমরা দেশের একটি গুরুত্বপূর্ণ নদী, যেটা জাতিকে প্রভাবিত করে, জাতীয় অর্থনীতি প্রভাবিত করে, জাতীয় জীবনকে প্রভাবিত করতেছে, সেই নদী তিস্তা নদী তার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা দাবিতে আমরা সর্বস্তরের জনগণ নিয়ে আন্দোলন করতে চাই। এই জন্য সংগ্রাম পরিষদ, আমি বলতে পারি যে বিরোধী দল ব্যাপারে সক্রিয় ভূমিকা রেখেছে। আমি ইতিপূর্বে বলেছি যে প্রথম অধিবেশন সংসদের প্রথম অধিবেশনের সমাপনী যে অনুষ্ঠান হয়েছে, প্রথম পর্যায়ে যে সংসদ চলেছে, তার সমাপনী অধিবেশনে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা আপনার সুষ্ঠু অর্থ বক্তব্য দিয়েছেন এবং সদস্যরা বলেছেন। আমি আমার বক্তব্য শুনেছেন। আমি আমার প্রথম বক্তব্য 6 মিনিটের বক্তব্যে আমাদের মৌলিক সমস্যাগুলো বলেছি। তার প্রথম কথাই ছিল আমরা একটা বঞ্চনার শিকার অঞ্চল, বৈষম্যের শিকার, দীর্ঘ বঞ্চনার শিকার আমরা, এটা অবসান আমরা চাই। এবং এজন্য আমাদের কোনোদিন পার্লামেন্টে ভয়েস রেজ করা হয় নাই। আমরা ভয়েস রেজ করেছি, মৌলিক কথা বলেছি। আমার কথা হলো বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য কোনোভাবেই কাম্য নয়। এটা একটা গণতান্ত্রিক দেশ, একটা মানবাধিকারের দেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে আমরাও এই রাজ্যের প্রজা। আমরা মনে করি না যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ভিন্ন কিছু যদি ফান্ড না পাওয়া যায়, অর্থায়ন না পাওয়া যায়, তাহলে এটা করা যাবে না। আমরা মনে করি বাংলাদেশ যদি সিদ্ধান্ত নেয়, তাহলে পদ্মা নদীর উপর যখন শীত হয়েছে, সে কোনোভাবে আমরা তিস্তা মহাপরিকল্পনা নিজের অর্থায়ন করতে পারি, এটা সম্ভব। আমার কথা অর্থ এটা নয় যে চীন বা ভারতের সাহায্য নিতেই হবে। আমার প্রসঙ্গটা ছিল যে চীন আর বাংলাদেশ যৌথভাবেই তো তার নকশা প্রযুক্তিগত কাজ করছেন। তো যৌথ দিকে তো চীনের সঙ্গে অনেক প্রজেক্ট আমাদের আছে না, অনেকগুলো আছে, রাজ্যের সঙ্গে আছে, ভারতের সঙ্গে আছে। তো হোয়াই নট তিস্তা মাস্টার প্ল্যান হতে পারে, যদি আমরা তাদের অর্থায়ন নেওয়া অথবা দান নেওয়া না, লোন নেওয়া। তো এটা হতে পারে। আর যদি কোনো দেশ অর্থায়ন না করে, তাহলে আমাদের উচিত, আমাদের তো এটা বাঁচাবার লড়াই, আমি বলেছি, আমাদের এটা জরুরি প্রয়োজন। কাজে এটা আমাদের নিজস্ব অর্থায়নই করার উদ্যোগ নিতে হবে। তবুও এটা ইমিডিয়েট নেওয়া উচিত বলে আমার মনে করি। বা অসহায় বলবো না, সুস্পষ্টভাবে তারা এখন পর্যন্ত এটার কোনো ঘোষণা দিল না। হঠাৎ করে দেখা গেল পদ্মার জন্য এখানে সব পাশ হয়ে গেল, যে পদ্মার জন্য আন্দোলন ছিল না, পদ্মা ব্যারাজের জন্য আপনারা জানেন। হওয়া ছিল তিস্তাটা আগে, পদ্মারও হতে পারবে না এমন কথা না। কিন্তু তিস্তার পারের এই যে দীর্ঘদিনের সংগ্রাম, এই যে আমাদের দাবি আদায় মহাপরিকল্পনা বাস্তবায়নের, সেটাকে পাশ কাটিয়ে আজকে অন্য একটা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, এখানে পাশ হয়ে গেছে। আর আমাদের তো ঝুলে আছে কোথায় আপনারা জানেন যে এটা অন্তর্বর্তী সরকার কিন্তু অনেকদিন এগিয়ে নিয়েছিল। আপনারা এটাও জানেন যে এটা কিন্তু যৌথ উদ্যোগ। এটা হলো বাংলাদেশ সরকার প্লাস চায়নার অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা থাকতো এখানে, এবং পাওয়ার চায়না বলে সংস্থা একটা আছে চায়নার, এবং বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড, এই দুই সংস্থা মিলে এই তিস্তা মহাপরিকল্পনা, যেটাকে বলা হচ্ছে তিস্তা মাস্টার প্ল্যান, এটার বা প্রকল্প পরিকল্পনা করেছে এবং নকশাও করেছে। তো এটা আমরা আশা করছিলাম যে আমরা জানেন যে চীনের রাষ্ট্রদূত আমাদের গত 26 তারিখে জানুয়ারি মাসে 19শে জানুয়ারি কাউনিয়া তিস্তা সফরও করেছেন, হুয়াও তিনি চাপও করেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে এখানে কোনো ভূ রাজনৈতিক চাপও নাই আমাদের এটা বাস্তবায়ন করতে। এটা ক্লিয়ার যে এখানে চাপমুক্ত পরিবেশেই বাস্তবায়ন হতে পারে। কিন্তু আমরা দেখলাম সরকার গঠনের পর সরকার এখানে সদিচ্ছার অভাব, এমন কোনো সুস্পষ্ট ঘোষণা নাই। পাশাপাশি আমি এবার স্মরণ করতে চাই, এই পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে সংসদে প্রথম অধিবেশনেই আমাদের বিরোধী দলীয় নেতা এবং জামাতের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান তার সমাপনী বক্তব্য জোরালো বক্তব্য রেখেছেন, যা শুনেছেন। আমার বিশ্বাস যে সংসদে এভাবে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে জোরালো বক্তব্য কেউই রাখেনি, বিরোধী দল নেতা রেখেছেন। এবং তিনি প্রত্যাখ্যান ব্যক্ত করেছেন আবেগ আপ্লুত কণ্ঠে যে এই তিস্তা পারে অসহায় মানুষ, আত্মমানুষ, চরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য এই প্রকল্প আশু বাস্তবায়ন দরকার। রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এ অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, সাধারণ মানুষ সম্পৃক্ত হয়ে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম
একটি আন্দোলন গড়ে তুলেছিলেন, যে আন্দোলনের ধারাবাহিকতায় ইন্টারিম সরকারের সময় একাধিক উপদেষ্টা এবং রাজনৈতিক দলের সমাবেশগুলোতে, বিশেষ করে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে দ্বার্থহীন ঘণ্টে ঘোষণা দিয়েছিলেন যে তার সরকার ক্ষমতায় আসলে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার পাবে। কিন্তু পরিতাপের বিষয়, আমরা আন্দোলন সংগ্রামে, বিশেষ করে নদীকেন্দ্রিক আন্দোলনে এ অঞ্চলের মানুষ যে নজরানা পেশ করেছিল, আমরা ভাবছিলাম সরকার তার প্রতিশ্রুতি রক্ষায় সর্বপ্রথম তিস্তাকে গুরুত্ব দেবেন। আমরা আশা করছি তিস্তা সরকারের গুরুত্বে আছে, কিন্তু হতাশার জায়গা যে আমরা পদ্মা ব্যারেজের সরকারের নিজস্ব অর্থায়নে সেই পদ্মা ব্যারেজের ঘোষণা আসলো একনেক বৈঠকে, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো ঘোষণা আসলো না। ফলে অঞ্চলের মানুষ অনেকটা হতাশ হয়ে সাধারণ মানুষের মুখে মুখে একটি বাক্য উঠে আসলো যে আন্দোলন হলো তিস্তায়, সফলতা গেল পদ্মায়। সব মিলিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা এটি যখন পূরণের লক্ষ্য দেখতে পাচ্ছে না, তখন এ অঞ্চলের মানুষের এই প্রাণের দাবি নিয়ে আজকে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি।